দাদা? সেই জন্যই তো তোদের নিয়ে আমার এত ভয়, পাছে যদি তোদের কোনো বিপদ আপদ হয়। দাদা, আমরা যথেষ্ট বড় হয়েছি, তুমি কি এখনো আমাদের সেই আগের মতো আগলে রাখতে চাও? পাপিয়া, বাবা মার কাছে তাদের সন্তান যেমন চিরদিন ছোটই থাকে, তোরাও ঠিক তেমনি আমার কাছে ছোটই আছিস। বুঝেছি, এই জন্যই তো ছোটদার কিচ্ছু হয়নি, তোমার লাইফে ছোটদা। আমার সন্তান স্বরূপ ভাই বোনেদের আমি আদর করব না তা কে করবে বল? তোরাই যে আমার আশার আলো, শোকের সান্ত্বনা। তাই বলে ভাইকে কোনো কাজ করতে না দিয়ে? করবে রে, করবে। সম্মানজনক চাকরি পেলে আমার ভাই নিশ্চয় করবে। আমি তোকে শিক্ষা দিয়েছি মহাপুরুষদের পীঠস্থান আর হাজার হাজার মহান বিপ্লবের রক্তে এই পুণ্যভূমির মাটিতে তুই কোনো অন্যায় করবি না, কোনো অন্যায়কে প্রশ্রয় দিবি না। স্নেহ মায়া মমতার বন্ধনে তুই আপন করে নিবি, এটাই তোর শিক্ষা, এটাই তোর শিক্ষা। তাই তো রে বোন, জানিস পাপিয়া, কোন অসম্মানের চাকরি আমি আমার ভাইকে করতে দেব না। কিন্তু দাদা, তোমার কারখানা বন্ধ, ছোটদা বেকার, সংসারটা তাহলে? আগের মতোই চলবে রে, কারণ তোর এই পর্দা এখনো বেঁচে আছে। জানি দাদা, জানি তুমি নিজে দিনার তাই আকণ্ঠ ডুবে থাকলেও আমাদের যে কোনো আপত্তি রাখবে না তা আমি জানি, কিন্তু কোনো কিন্তু নয় রে বোন। মৃত্যু সজ্জায় মাকে আমি কথা দিয়েছিলাম তোদের দুই ভাই বোনকে আমি সন্তান স্নেহে মানুষ করব। সেদিনের সেই মর্যাদা আমি জীবন দিয়েও রক্ষা করব বোন, আমি জীবন দিয়েও রক্ষা করব। না বড়দা, দয়া করে জীবন দিতে যাবেন না, কারণ আপনি না থাকলে এসব আদর আদরি বান্দরির জন্য বুঝবে কে? কেন তুমি কি পারবে না আনন্দ আমার শিক্ষাকে জ্বালিয়ে রাখতে? মৃত্যুর পরেও নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে পৃথিবীর এই নিকষ কালো অন্ধকারের মাঝে একটা রত্ন আমি রেখে এসেছি, যার জ্যোতি সারা পৃথিবীতে নয়, শুধু পৃথিবীর একটি কোণেই আলোকিত করে থাকবে। তুমি কি পারবে না আনন্দ আমার অবর্তমানে এই ভাই বন্ধুটির দায়িত্ব নিতে? না বড়দা, এইসব আদরের বান্দর বান্দরির জন্য সোনার খাঁচার দরকার। তার মানে তোমার বিচারে ছোটদা বাদর আর আমি একটা বাদরি? আহ, বলছে বলুক না, বান্দরেরা এ সমাজের অনাদৃত নয় রে। ও দাদা, তুমিও তাহলে আনন্দতার দলে? না বোন না, আমি কারো দলে নই, আমি নিরপেক্ষ। তাই আমার উচিত এই মুহূর্তে এই স্থান ত্যাগ করা আর যত তাড়াতাড়ি সম্ভব বাজারটা কই নিয়ে আসা। কটা বাজে খেয়াল আছে? তাই তো, কোথায় কোথায় কখন যে এত বেলা হয়ে গেল বুঝতেই পারিনি। তোরা কথা বল, আমি বাজারে চললাম। কায়দা করে ব্যস্ত দাদাকে সরিয়ে দিলে, এবার এইবার দেখাচ্ছি মজা। আমাকে বাদরি পড়ার পর আমি তুলেই ছাড়বো, দেখাচ্ছি। যতই কোমরে কাপড় জড়াও, ছেলেদের তুমি কিছুই করতে পারবে না। মনে রেখো, এটা পুরুষ শাসিত সমাজ। ও তাই নাকি? তাহলে সেই পুরুষ শাসিত সমাজের মাথায় পা রেখে আমি তারও সঙ্গে চিৎকার করে বলবো? চিৎকার করতে হবে না, আমি কাছে এসে গেছি। এবার আস্তে আস্তে করে বলো, আমি তোমার কথা মন দিয়ে শুনি। একই কে আপনি? আমি কে? দাঁড়াও, মনে করি। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি হলাম রনিত দত্ত, আমার দাদা হলো স্বাধীন দত্ত। আচ্ছা, তোমরা আমার দাদাকে দেখেছো? কে আপনার দাদা? তোমরা আমার দাদাকে চিনলে না? ধরো এই যে তোমরা দুজনে প্রেম করছো। কে বলো? কে বলো আমরা প্রেম করছি? কে বলো? না না, করনি, কিন্তু ধরে নাও তোমরা প্রেম করছো। তোমাদের মতো প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে হাত পেতে যে মহাপুরুষ ঘুষ নেয়, আমার দাদা সেই মহাপুরুষ, এদেশের সুনাম ধন্য পুলিশ অফিসার মিস্টার স্বাধীন দত্ত। হোয়াট? একজন পুলিশ অফিসারের ভাই হয়ে আপনি? একটু মাল খেয়েছি এই তো। আরে মশাই, এ দেশে যত লম্পট চরিত্রহীন মাতাল আছে, তাদের অধিকাংশ কোন নামি দামি মানুষের ভাই কিংবা
ছেলে। পাপিয়া, তুমি একে বিদায় করে বাড়ি যাও, আমি এখন আসছি। কারণ ওনার সঙ্গে কথা বলতে গেলে আমার আবার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। চলি পাপিয়া, পরে দেখা হবে, বাই। দাদা বোধহয় রাগ করে চলে গেলেন। কিছু মনে করো না বোন, আমার এখানে আসাটাই ভুল হয়েছে, আর হবে নাই বা কেন? আমি হলাম অল্প বয়সে এঁচড়ে পাকা ছেলে। রকি, তুই শালা যত তাড়াতাড়ি পারিস ওই ইঁচড়টাকে রান্না করে ফেল। রাস্তায় দাঁড়িয়ে ভদ্রলোকের মেয়ের সঙ্গে মজা কি মারা হচ্ছে না? দেব দেব শালার কল্লাটা ঘুরিয়ে, শালা হারাম জাদা। এ কি? তোমরা ওকে মারছো কেন? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। সত্যিই তো রকি, সামনে একটা মধু ভরা মৌচাক থাকতে তুই শালা একটা আমড়া চুষছিস। যা ওই মৌচাকের উপরে ঝাঁপিয়ে পড়। কে বড় বাবু, এসো সুন্দরী, দেখি তোমার ওই সুন্দর গাল দুটো পুরুলির মতো নরম না কলাই ভাজার মতো শক্ত? সাবধান, আমার বোনে গায়ে হাত দিলে তোর হাত দুটো মধ্যে ভেঙে দেওয়ার জানো। আর এক পায়ে গোবার চেষ্টা করবে না। বীজবিহীন কুলোপনা চক্র তুলে কুলোর নাম নেই শালা বাবু। রাস্তা থেকে ঘুরিয়ে পা তোমার ওই পাতানো বোনটিকে আমার যে চাই শালা বাবু। মুখ সামলে কথা বলুন, নাহলে এক ঘুষিতে তোমার মুখটা আমি ভেঙে দেবো। হট শালা শুয়োরের বাচ্চা। ওকে ছেড়ে দিন। ওদিকে নয় সুন্দরী, তুমি আমার বুকে এসো। ছাড়ুন, ছাড় বলছি, ছাড়ুন আমাকে। এই যাচ্ছে রে শালা কাল্লু। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! চিৎকার করে কোনো লাভ হবে না সুন্দরী, শুধু শুধু গলা ব্যথা হবে। ছাড় বলছি আমাকে, ছেড়ে দাও। রকি, তুই ওই শালাকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতাড়ি গাড়িতে আয়। আমি ততক্ষণে এই সুন্দরীকে নিয়ে বাঁচাও! খেলা হবে। না, তোরা পারবি না রে শয়তান, আমার বোনকে নিয়ে তোরা পারবি না। এই শালা বোন মারাচ্ছিস? সারা দেশের মেয়েরা যদি তোর বোন হবে তাহলে বউ হবে কে রে শালা? বউ? তোকে তো আমি ছাড়বো না রে শয়তান। মরতে যাচ্ছিস? শালা তোর টেম্পার গেল না। মার শালা, মার মার শালা, মার। শোন শালা, তোর ওই কচি বোনের নরম মাংস দিয়ে বিরিয়ানি তৈরি হবে, আর আমরা সেই বিরিয়ানি কেটে কুটে খাবো। হ্যাঁ? তা তোরা পারবি না রে শয়তান। ও ও কে কোথায় আছো? আমার বোনকে রক্ষা করো, বাঁচাও। কে 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 যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো। তবে কি তোমার এই অবস্থা হলো বাকি করে? আমাকে নয় ভাই, যদি পারো আমার বোনকে রক্ষা করো। বোন কই? কোথায় তোমার বোন? আর কি হয়েছে তার? শয়তানটা আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি ভাই, আমাকে মেরে তাকে তারা তুলে নিয়ে গেছে। তারা কারা? রকি গুন্ডার দল। রকি? কিন্তু কে রকি? তারা তোমার দুঃসাহস হয় কি করে যে প্রকাশ্য দিনের আলোয় মেয়েদের কিডন্যাপ করে? নিশ্চয়ই তার পেছনে কোনো অদৃশ্য কালো হাত রয়েছে, যে হাত এদেশের এমএলএ, এমপি, এমনকি মন্ত্রীদেরকেও কিনে রেখেছে। দাঁড়াবাবু, আই এম সো সরি পঙ্কজ বাবু, অজানা সূত্রে খবরটা পেয়েও আমি আসার পূর্বে সত্যানা তাদের কাজ হাসিল করে পালিয়ে গেছে। আমার কাছে দুঃখ প্রকাশ না করে যার বোন কিডন্যাপ হয়েছে তার কাছে দুঃখ প্রকাশ করুন, তাকে সান্ত্বনা দিন। তাহলে কার বোন কিডন্যাপ হয়েছে? আপনি
কি মানে তুই, তোর বোন কিডন্যাপ হয়েছে মানে? তাহলে কি রচনা? রচনা নয়, হে আমার আরেক বোন, নাম তার পাপিয়া। কি নাম বললেন? পাপিয়া। কিন্তু সে তো আমার বোন, তাকে আপনি চিনলেন কি করে? কি করে চিনেছে সেটা পরে জানলেও চলবে, তার আগে বলুন এই কিডন্যাপের পেছনে কে থাকতে পারে বলে আপনার সন্দেহ? ওই বিশাল সেন শর্মা। আপনার এই সন্দেহের কারণ? আমার দাদা ওদের কারখানা একজন শ্রমিক নেতা, একজন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ প্রায় 3 মাস কারখানায় ধর্মঘট চলছে। ওই বিশাল বাবু লোভের টোপ দিয়ে আমার দাদার মন গলাতে পারেনি, তাই আরো বড় বিপদের হুমকি দিয়েছিল। আমার সন্দেহ সেই কারণেই হয়তো। আপনার কথা আমার মনে থাকবে পঙ্কজবাবু, আপনার দেওয়া ভুলু তো বটেই, অন্য দিক দিয়েও চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমরা আমাদের একমাত্র আদরণী বোনকে খুঁজে পাবো তো দারোগা বাবু, ও ছাড়াতে আমাদের আর কেউ নেই। আপনি আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারেন। রডে স্থলে জলে স্থলে যেখানে আপনার বোনকে লুকিয়ে রাখুক, আমি তাকে উদ্ধার করবই। তাহলে আমি এখন কি করবো দারোগা বাবু? কোন মুখে আমি দাদাকে সংবাদ দেব? আমার দাদা যে বোন ছাড়ার কিছুই জানে না, এই খবর শুনলে হয়তো আমার দাদা পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তবু তাকে সান্ত্বনা দিয়ে রাখতে হবে, কারণ বিপদের দিনে মাথা স্থির রাখতে না পারলে এ কি আমার মাথা যন্ত্রণা করছে কেন? পঙ্কজবাবু, আপনি রডের থেকে ডাক্তার দেখে আপনার বাড়িতে নিয়ে যান, আমি যথাসময়ে আপনাদের থানায় ডেকে নেব। বেশ, আপনার উপরে আমার বোনের সব দায়িত্ব দেখলাম দারোগা বাবু। আপনি আদর্শবাদী অফিসার, তাই আমার বোন নয়, আপনার নিজের বোন মনে করে তাকে উদ্ধার করে এই হতভাগ্য দাদাদের বুকে ফিরিয়ে দিন দারোগা বাবু, ফিরিয়ে দিন। চলুন রণজিৎ বাবু, চলুন। রকি 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 নিশ্চয় বিশাল সেন শর্মার পোষা গুন্ডা, নইলে তারা তো সাহস হয় কি করে? রকি রকি তুমি যেই হও আর যেখানেই থাকো, আমার হাত থেকে তোমার নিস্তার নেই, ধরা তোমাকে পড়তেই হবে। হ্যান্ডস আপ! বেশি চালাকি করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। বাট হু আর ইউ? আই এম এসডিপিও সেন্ট্রাল। নো নেভার, ইট ইজ ইম্পসিবল। কি রচনা, তুই তুই এই পোশাকে এখানে কেন? তোমাকে খোঁজার জন্য আমি থানায় গিয়েছিলাম, সেখানে জানতে পারলাম তুমি ডিউটি করতে বেরিয়েছো, তাই থানার এক সেট পোশাক পরে আমি তোমাকে খুঁজতে বেরিয়ে পড়লাম। কিন্তু কেন, কি এমন দরকার পড়লো যে তুই এই পোশাকে? আমি আমি তোমার কাছে একটা ডায়েরি লেখাতে এসেছি। ডায়েরি? তার মানে? একজন একজন আমার চরম সর্বনাশ করেছে, আমি তার নামে তোমার কাছে একটা। কিন্তু কার এত বড় সাহস যে তোর ক্ষতি করে? কি নাম তার? সেই চন্দনপুর থানার ওসি, নাম তার। মজা করার ভাষারে নয় রচনা, কিছুক্ষণ আগে এখান থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, এনিহাও তাকে উদ্ধার করতেই হবে। কিন্তু আমি উদ্ধার হব কেমন করে? দিনের পর দিন আমি পথে বসে আছি, তবু তুমি বাড়িতে ফেরো না, তুমি এই থানাতেই থাকো। আমার জন্য কি তোমার মনে একটু করুণা হয় না স্বাধীনদা? না না, তুই আমায় ভুল বুঝিস না রচনা, আসলে থানার কাজের চাপে। অজুহাত না দিয়ে সত্যি করে বলো তো, কেন তুমি বাড়িতে যেতে চাও না? কেন তুমি আমাদের সকলকে এইভাবে দূরে ঠেলে রাখো? আমরা কি তোমার কেউ নয়? ও কথা বলিস না রচনা, তোদের সঙ্গে আমার সম্পর্ক কি এত সহজে ভোলা যায়? কিন্তু সেদিনে আমার কথার বাবার উত্তরগুলো তুমি মেনে নিতে পারোনি, এই তো। আচ্ছা, বাবা তো কোনো ভুল বলেনি, এতে তো বাবার কোনো দোষ নেই। বাবা যা বলেছে তা ঠিক বলেছে, তোমাকে তো রাস্তা থেকে কুড়িয়ে এনে। অসব কথা এখন থাক রচনা, কোথায় কোথায় অনেক দেরি হয়ে গেছে, আমি এখন আসছি। তাহলে আমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তোমার জন্য আমার এই প্রেম, প্রীতি, ভালোবাসা, ওগুলো দিয়ে তুই অন্য কারো সঙ্গে সুখে সংসার রচনা কর। স্বাধীনদা, তোর সুখের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। না না স্বাধীনদা, না, এ হয় না, এ হতে পারে না। রচনা, অসম্ভবকে সম্ভব করতে চাস না রচনা, তাই আজ আমরা যেমন আছি তেমনি নিবিড় সম্পর্কে সারা জীবন থাকতে চাই। স্বাধীনদা, সারা জীবন থাকতে চাই। স্বাধীনদা, তো তোর কাছে শুধু আমার একটাই অনুরোধ রচনা, বলো। তুই যেন আমায় ভুল বুঝিস না, স্বাধীনদা, ভুল বুঝিস না। স্বাধীনদা, স্বাধীনদা, স্বাধীনদা। ও, আজ তুমি পুলিশ অফিসার হয়েছে বলে তোমার আজ এত অহংকার, কিন্তু
answer my question. What is true? What is lie? What is sin? Answer my question. Yes. তুমি তো শাসনের লক্ষ্মী ভাই, তুমি তো বলেছিলে মেরে ঝাঁসি দুঙ্গা নেহি। তো বলবে পুলিশ কি? পুলিশ কে? পুলিশ কেন? পুলিশ নামক বস্তুটা এ সমাজে কোন কাজে লাগে? পুলিশ এদেশের আইন শৃঙ্খলাকে বজায় রাখে। আইন এদেশের আইন অন্ধ, প্রশাসন মুগ্ধ পুরে পড়েছে। হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মানবতা। জীবন যুদ্ধে পরাজিত আজ সাধারণ মানুষ। চারিদিকে শুধু ব্যভিচার, অসন্তোষের হানা। দেশে আইন শৃঙ্খলা থাকলে তবেই তো তার রক্ষক। সামান্য একজন মোটর সাইকেল চালককে হেনস্থা করতে তোমরা ঘুষের বন্যা বইয়ে দাও। 5 টাকার চোর ধরতে 50 জন পুলিশ অফিসার নিয়োগ করো, অথচ খুনি প্রকাশ্যে খুনি করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ালেও তার টিকিটিও তোমরা খুঁজে পাও না। তাই তো বলছি অফিসার, এ দেশে আইন শৃঙ্খলা বলে কিছু আছে কিনা? আপনি কি বলতে চাইছেন? আমি সাম্যবাদের গীতা পাঠ করছি গো, সাম্যবাদের গীতা। মরণগ্রস্ত অর্জুনদের হাটে গান্ডীব তুলে দিয়ে আমি যে বেজম্মা বাহিনী নিয়ে চলেছি। ওরা জাগছে। জন্মভূমির এক মুঠো মাটিতে যাদের অধিকার নেই, যারা ভাঙা বাড়িতে বাস করে, যারা রেশনের চাল খেয়ে মিঠা পান মুখে দিয়ে এক মুখ হাসি এসে বলে আমরা স্বাধীন। তোমরা কি শুনতে পাচ্ছ না? ক্ষুধার্ত মানুষের পদের বেদ করে ধ্বনিত হচ্ছে সম্মোধন স্লোগান। জাগো চেতনা, জাগো বিপ্লব, জাগো মুক্তির সংগ্রাম, জাগো লাঞ্ছিত, জাগো বঞ্চিত, জাগো শত্রু হরণের জনগণ। আর তা যদি না পারো তাহলে আমি বলি, তোরা ওই থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত ওই পচা অক্ষর এগুলো মন থেকে মুছে ফেল। এ শিক্ষা আমি মানি না, শিক্ষা আমি তোদের দেব না। তোরা উল্টো করে পর, সদা মিথ্যা কথা বলিবে, পরের দ্রব্য না বলিয়া লইবে। খবর মতো পরম অধর্ম আর কিছুই নেই, কিছুই নেই। আদর্শ নেই, নীতি এদেশের মাটিতে বেঁচে থাকতে পারে না। তাই তো তারা অনেক দিন আগেই মারা গেছে। বেঁচে আছে শুধু পাপ, পাপিয়ানা ধর্ম। তাদের কালো হাতগুলোই এই সুন্দর মহান দেশটাকে জ্বালাচ্ছে গো, জ্বালাচ্ছে। আপনার কথা যে আমি কিছুই বুঝতে পারছি পারবে না। কারণ এখন আমি আগের মতোই বোঝাতেও পারি না, তুমি জানো। তাই তো আমার কাছে কেউ পড়তেও আসে না। তাই তো আমি নিজেই নিজেকে পড়াই। কয়াকার টাকা, টাকা মানে সুখ। দন্ত তয়ে জফলা, সত্য, সত্য মানে মিথ্যা। কথা তো সত্য কথা বলিও না। সত্য কথা বলিলে তোমরাও সত্যের মাস্টারের মতো পাগল হয়ে যাইবে, পাগল হয়ে যাইবে, পাগল। তুমি আমার কাছে পড়বে জানি, পড়বে না, কারণ আমি যে একটা বদ্ধ পাগল। আপনি তো আধুনিক সমাজ বিজ্ঞানের অনিবার্য বিষাক্ত কারণে ওই সারা মরুভূমি থেকে তপ্ত বালুরা শিউরে এসে আমার বুকে আছড়ে পড়েছে। তাই তো আমি সব হারিয়ে সর্বহারাদের মিছিলের নায়ক, সব হারিয়ে সর্বহারাদের মিছিলের
নইলে নইলে একদিন আমার সব ছিল। ওই তো এই গ্রামেই ছিল মমতাময়ী পল্লী মধুর স্বপ্নের তুলসীর মঞ্চ। হাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে সিঁথিতে সিঁদুর পরে কাকন ভরা দুটি হাতে স্বামী সংসার সমাজের মঙ্গল কামনায় শাক বাজাতো। কিন্তু আজার আজার দ্বারা কেউ নেই, কেউ নেই। আপনার স্ত্রী আর সন্তান বোধহয়। কি জানি, হয়তো বা হবে। আমার কিচ্ছু মনে নেই। তোমরা কে কিছু জানো? বলো বলো। হ্যাঁ, কি বলছো? বলো খাঁটি প্রেমের নাকামি আর সেক্সের লুনা কাহিনী, বল মৃত্যুর গল্প, শোষণের কাহিনী, সৃষ্টি করা দুর্ভিক্ষের কত কথা। এই ভারতবর্ষ দেশ খেলার মাঠ, ওরা ভরতার সমস্ত লেভেল সেটে প্রেমের টাইম লাইসেন্স গায়ে ঝুলে দিয়েছে। ওদের হাত থেকে চাবুকগুলো আমাকে কেড়ে দাও, ওগুলো বেরোদের আমি চাপকে দেবো, চাপকে দেবো, চাপকে দেবো। তুমি দাঁড়াও, আমি ভগবানকে একটু ফোন করে জেনে নি তারা কারা। হ্যালো হ্যালো মিস্টার ভগবান, আমি এক বদ্ধ পাগল বলছি। আপনি? না না না, ভদ্রলোক একদম বদ্ধ পাগল। জীবনে হয়তো অনেক কিছু হারালে এইরকম বদ্ধ পাগল হয়ে যেতে হয়। জানি না ঠাকুর, স্বাধীনতার জন্য আমাকেও বোধহয় এইভাবে পাগল হয়ে যেতে না হয়, পাগল হয়ে না যেতে হয়। স্বাধীন? কে স্বাধীন? কারা স্বাধীন? আমরা সবাই তো পরাধীন। যে ছেলেটা পথের ধারে কাগজ কুড়াই পড়াই, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছড়ায়, যে ছেলেটা নিত্য রাতে ধুচ্ছে থালা গ্লাস বাটি, যে ছেলেটা প্রতিদিন খায় লাথি কিল চরে কাঠি, ওদের তুমি প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার কোনো মানে? আমার ক্ষুদিরামকে ডেকে নিয়ে আসি। ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্রকে ডেকে নিয়ে আসি। নেতাজি, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেনকে ডেকে নিয়ে আসি। মাস্টারদা সূর্য সেন, তোমরা আবার শুরু করে দাও চট্টগ্রাম হস্তাগর লুণ্ঠ। আসছে আসছে আসছে। তবে ও স্বাধীন বলে গেল কেন? তবে কি স্বাধীন তোমার বা আমার? কে? কেউ না, কেন কেন কেন? না না না, কেউ না কেউ হতেও তো পারে। আমি খুঁজিব, আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াবো আলোর প্রান্তর থেকে পলাশির প্রান্তর, যেখানে এই দুনিয়াতে আছে ইসলামের নবীন মোহাম্মদ হোসেন, বাংলার নবাব শেখ স্বাধীন সিরাজউদ্দৌলা। সবার থেকে টেনে বার করবো সেই বেঈমান মোহাম্মদ মিরন আর মোহাম্মদ বেগকে। এ যুগের শয়তানদের মুখোশ আমি খুলে দেবো, যারা আমার গণতন্ত্রকে গলা টিপে আমাকে সমাজতন্ত্র থেকে করে নিতে নির্বাচিত। তাই আমার জনগণ, তোমরা বজ্রকাণ্ড ঘোষণা করো। সাবধান সাবধান, কর্তব্য জ্ঞানীন পুলিশ অফিসার, সাবধান মুখোশধারী জননেতা, তোমাদের উচিত শিক্ষা দিতে আবার জেগে উঠবে এই অগ্নি যুগের অগ্নি শিশু। তাদের নিক্ষিপ্ত অগ্নিস্ফুলঙ্গে পুরে ছাই হয়ে যাবে তোমাদের অটল ঐশ্বর্য, পাপের সাম্রাজ্য। দাঁড়াও দাঁড়াও বলছে, স্নানাও বন্ধ বেন, স্বাধীন। দাঁড়াও, স্বাধীন।
একটা রাস্তা জুড়ে গাড়ি চালাবেন না, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। ইস, ও কি, গাড়িটা একটা বৃদ্ধ লোককে ছিটকে ফেলে দিয়েছে। ভাই সাহেব, ওই গাড়িটাকে যে কোনো প্রকারে আটকান, আমি আসছি। ভগবান, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? কে তুমি? আমি আপনার চিরশত্রু, কিন্তু আপনি? আমি কোথায়? গাড়িটা আমাকে ওভাবে ধাক্কা মারলো কেন? আপনি চুপ করুন, আপনার সারা শরীর থেকে রক্ত ঝরছে। চলুন চলুন, আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাও। না না, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না, আমার কিচ্ছু হয়নি, আমাকে ছেড়ে দিন, আমি ঠিক চলে যেতে পারবো। আসুন আসুন আমার সঙ্গে। দেখুন একজন বৃদ্ধ মানুষের কি অবস্থা আপনি করেছেন। পথ চলতে গেলে এরকম দু একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, এর জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছু করার নেই। আই এম সো সরি। চোর কালোবাজারি ধনির মেয়ে বলে কোথায় কোথায় টাকার গরম দেখাচ্ছেন না? বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে একটা মানুষের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আপনার মনে এতটুকু অনুশোচনা নেই? আপনি কি মানব? না, আমি দেবী, তাই তো মৃত্যু পথযাত্রী ওই বৃদ্ধের খরচ বাবদ এই নিন 5,000 টাকা, যেটা আপনাদের মতো লোকের রক্ষার লোফারদের ভীষণভাবে প্রয়োজন। নিন, ধরুন। এই নিন ধরুন, এতে 10,000 টাকা আছে, আর এই 10,000 টাকার বিনিময়ে আমি আপনার এই হাতটা কেটে নেব। না, ও মাই গড, আমার হাত! যদি বিলেতি পাশ্চাত্য শিক্ষার বিচারে একটা মানুষের জীবনের দাম যদি 5,000 টাকা হয়, তাহলে 10,000 টাকার বিনিময়ে আপনার একটা হাত কেটে নিলে নিশ্চয়ই অবিচার করা হবে না। দিন আপনার ওই অহংকারী হাতটা আমায় দেন। না বাবা, না, ও কাজ তুমি করো না, তোমার মতো ছেলের ও কাজ মানাই না। তবু আমি এক কাজ করব, এনার মতো অহংকারী নারীদের শিক্ষা দিতে। না বাবা, না, একজনের শরীর থেকে রক্ত ঝরিয়ে রক্তের হোলি খেলা যতটা সহজ, এক ফোঁটা রক্ত দিয়ে একটা জীবন দান করা ঠিক ততটাই কঠিন। তাই তুমি ও কাজ করো না বাবা, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা। চুপ করুন, যান। ওনার মতো দেবতুল্য মানুষের করুণায় আজ আপনি বেঁচেই গেলেন, কিন্তু যাবার সময় দেখে যান মানুষ কাকে বলে, মানুষের প্রকৃত সংজ্ঞা কি, আর আপনাদের ওই বিলাতি শিক্ষার সঙ্গে এদেশের শিক্ষার প্রভেদ কতটা। কিন্তু বাবা, এনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, এনার সারা শরীর থেকে রক্ত ঝরছে এই অবস্থায়। আমি এক্ষুনি ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি একটা কথা বলবো বাবা। বলুন। আমার রিস্কা আছে, আমার রিস্কায় করে আমি না হয়। না না, তার আর কোনো প্রয়োজন হবে না, আমি বরঞ্চ আমার গাড়িতে করে ওনাকে। না, আপনার মতো বিবেকহীনা মহিলার গাড়িতে উনি চড়বেন না। উনি কারণ উনি গরিব হতে পারেন, ওনার আত্মসম্মানটা গরিব নয়। চলুন, আপনার রিস্কায় তুলুন। আসুন আসুন মাস্টার। হ্যাঁ চলুন, আমিও আপনাদের সঙ্গে যাব। না, ওনার চিকিৎসার দায়িত্বটা আমি নিতে পারবো, আপনি আপনার কাজে যান। না শুনুন, মানে আপনার টাকাটা। দেখুন, এ সমাজে আপনার মতো অহংকারী ধনী যারা, তারাই বেশি অর্থের কাঙাল। তারা কোথায় কোথায় টাকার গরম দেখায় ঠিকই, কিন্তু অর্থ লিপ্সায় তারাই এদেশের যত নোংরা কাজ করে, এদেশ এই সমাজ সংসারকে দূষিত করে। তাই ওই টাকাটা আমি আপনার মতো মদগর্বী ধনীর ধনভাণ্ডারে ভিক্ষা দিয়ে গেলাম। শুনুন শুনুন প্রতীকবাবু, শুনুন, শুনে যান। জ্বলে গেল অসম্মানের আগুনে আমার সর্বাঙ্গ জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে গেল, কিন্তু তুমি আমাকে চেনো না মিস্টার প্রতীক মিত্র। যে অসম্মানের আগুন আজ তুমি আমার বুকে জ্বালিয়েছ, ওই আগুনে একদিন আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। আমার পাশ্চাত্য শিক্ষার মোহ জাল দিয়ে আমি তোমার মুখ থেকে কেড়ে নেব রাধা রমন শ্রীকৃষ্ণের বাঁকা হাসি। কালটা তো বেশ ভালো নয়,
তাই তো এই যুগের মানুষের মুখে শোনা যাচ্ছে রাধা রমন শ্রীকৃষ্ণের বাঁকা হাসি। কিন্তু 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 আমি হাসতে পারছি না কেন? কেনই আমার পিপাসিত মন চাইছে একটা বোতল, এক প্লেট কচি নরম পাটার মাংস, আর একটা 19-20 বছরের সবই আপনি পাবেন। কলিকা কালটা যেমনই হোক আমার তোর চাহিদা আজ রাতেই আমাকে মেটাতে হবে। সবই আপনি পাবেন বস, কিন্তু এদিকের কেস কি চাইন? রকে পুলিশ প্রতাপ সেন শর্মা তোর নিজের জগতে বিচরণ করে সেখানে কি চাইনি বলে কোনো জিনিস থাকতে পারে না। বল কি হয়েছে? পুলিশ এনি হাউস জানতে পেরেছে যে মেয়েটাকে আমি তুলে নিয়ে গেছি। তাই নাকি? তাতে এত উতলার হওয়ার কি আছে? এ দেশের পুলিশরা দর্শন করে না নাকি? এ আপনি কি বলছেন বস? বলছি সে নদর হরিণীটি এখন কোথায়? আপনার বাগান বাড়িতে। আরে বিশাল, এতক্ষণ হয়তো ওই রূপসীর রূপ সমুদ্রে সাঁতার কাটছে। ইস, ছি 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 ছি, এ কি করেছিস তোরা? বিশানের মতো একটা বাজে ছেলের কাছে ওই নরম কচির মুরগির মাংসটাকে ছেড়ে এলি, আমারে বলে কতদিনের ছাড়। পরে পূরণ করবেন বস, এখন আমার কি উপায় হবে বলুন? তেরি একটা মাথায় কটা চিন্তা রাখি বলতে পারিস? একদিকে ওই নদর হরিণীটার চিন্তা, তার উপরে তুই। যা তুই কদিন আমার পাতাল ঘরে লুকিয়ে থাকে যা, এই দিকের সমস্ত বন্দোবস্ত আমি করছি। আপনাকে কিছু করতে হবে না মিস্টার সেন শর্মা, যা করবার এবার আমিই করব। আরে আসুন, কি সৌভাগ্য আমার আপনার মতন মহান মানুষের পদধূলি আমার এই গরিবের পর্ণ কুটিরে। ভনিতা বাদ দিয়ে বলুন ইনি কে? এ তো এ আমার পাতানো শালীর ছেলে রবি, এই কিছুক্ষণ আগেই এসেছে। পাতানো শালিপো, যাক বলুন রকি কি? রকি? কে রকি? কেমন রকি? যতদূর মনে পড়ছে ওই রকি নামে আমি কাউকে চিনি না। আর রবি তুমি দাঁড়িয়ে রইলে যে, যাও আমার মাননীয় অতিথি সাহেবের জন্য। ঠিক আছে মেসোমশাই, আমি স্যারের জন্য ঠান্ডা গরম পাঠিয়ে দিচ্ছি। চলি স্যার, নমস্কার। আপনি দাঁড়িয়ে রইলেন যে স্যার? বসুন বসুন না স্যার, বসুন বসুন। আমার দাঁড়ানো বসা নিয়ে এত উতল হওয়ার আগে বলুন মিস্টার সেন শর্মা, আপনার বড় ছেলে বিশাল বাবু এখন কোথায়? মায়ের কোলে শুয়ে দুধ খাওয়ার বয়স যখন পার হয়ে গেছে তখন সে ছেলে এই বাড়ির কোণে হামাগড়ি না দিয়ে নিশ্চয়ই কোনো কাজে বের হয়েছে। আমি জানতে চাই সেই মহান কাজটা আসলে কি? সেটা জানার আগে আপনার অধিকারের মাত্রাটা জানুন অফিসার। What? আপনি কি আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন? ইয়েস, কারণ বিশাল আপনার জেল পালানো কয়েদি নয় বা ওয়ান্টেডেড আসামিও নয়, তাই তার গতিবিধি সম্পর্কে আমি আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য নই অফিসার। তাই নাকি? কিন্তু সেদিন কিন্তু আপনাকে বাধ্য হয়ে জবাবদিহি করতেই হবে মিস্টার সেন শর্মা, যেদিন আপনার সুপুত্রের কোমরে। সেই সৌভাগ্য হয়তো আপনার হবে না অফিসার, কারণ থামলেন কেন বলুন কারণ? কলিকাল কালটা তো বেশ ভালো নয়। ধরুন সেই কালের প্রকোপে বাংলার কোন এক দুর্গম অঞ্চলে আপনি বদলি হয়ে গেলেন, সেখানে বাস করে হিংস্র জন্তু জানোয়ার আর বিষধর সাপ। সেখানে সেই বিষধর সাপের ফোনা মুচড়ে ধরা লাগে এখানকার হিংস্র প্রাণীগুলোর দাঁত আর নখ ভেঙে আমি বুঝিয়ে দেবো যে আমি স্বাধীন দত্ত। আমার এলাকায় বাস করবে শুধু সৎ, আদর্শবাদী এবং শান্তিপ্রিয় মানুষের দল, কোন দ্বিপদধারী হিংস্র জানোয়ার নয়। বাবা 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 বাবা, বড় ভালো লাগলো মাননীয় ওসি সাহেবের লেকচার শুনে, কিন্তু তুমি তো জানো না অফিসার,
এই রুদ্ধপতক সেন্সর মোর গলহতর বিস্তর কত দূর মন্ত্রী আমলা পুলিশ প্রশাসন সবাই আমার টাকাকে নাগলাম তাই তোমার মতো দূরে অফিসারকে সাহায্য করার গোপন তালার চাবি আমার কাছে আছে। এই গুপ্ত তালার চাবি খোলা লাগে নিজের সংসারের তালার চাবিটা ঠিক করে উত্তমদাম বাবু। একই কে তুমি? আমার অফিসে ঢোকার পারমিশন তোমায় কে দিয়েছে? আপনার এই কুকীর্তি আর দুর্নীতি আগড়ায় প্রবেশ করতে কোনো পারমিশন লাগে নাকি? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কে তুমি? কি চাই এখানে? আমি শ্রমিক নেতা প্রভাত রায়ের ভাই পঙ্কজ রায়। আর কি চাই? চাই আপনার বড় ছেলে বিশান সেন শর্মাকে আধারে ব্যাপারী হয়ে জাহাজের খোঁজে তোমার কি প্রয়োজন? আপনার ওই সাদের জাহাজটি আর কোন অন্যায় আর শয়তানি সাগরে ভাসছে সে খবর রাখেন। মুখ সামলে কথা বলো। আমি জানি বিশান কখনো কারো কাঁচা রাস্তায় পা দেয় না। শয়তানের শিরোমণি ছেলে নামে সাফাই গাড়িটাকে বলুন আমার বোনকে কোথায় আটকে রেখেছেন আর কানাই বা আটকে রেখেছেন? আরে দাঁড়াও দাঁড়াও, আমি তো ভাবলাম কারখানা বন্ধ, তোমার দাদা বেকার, তাই হয়তো খিদের জ্বালায় হয়তো চিৎকার চেঁচেমেচি করছো, কিন্তু তোমার বোন কেন, কি হয়েছে তার? আপনার ছেলে বিশান আর আপনারই পোষা গন্ডা রকিকে দিয়ে আমার বোনকে কিডন্যাপ করেছে। কাদা ছিটো পারার জায়গা পেলে না ভাই, শেষে কিনা আমাদের মতোই দেবতুল্য মানুষদের গায়ে আমার কালটা তো দেখছি মোটেই ভালো নয়। আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাইনি। পেয়ে যাবি। তোমার দাদাকে ধর্মঘট তুলে নিতে বলো, দেখবে তোমার বোন সুসুর করে বাড়ি ফিরে এসেছে। তার মানে তোমার দাদা ধর্মঘট করে বাড়িতে মেজাজে বসে আছেন, তাই হয়তো কোনো শ্রমিক ক্ষিপ্ত হয়ে তোমার বোনকে কিডন্যাপ করেছে। এখন যদি ধর্মঘট উঠে যায় আর কারখানা যদি খুলে যায়, দেখবে তোমার বোন সুসুর 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 করে বাড়ি ফিরে এসেছে। না, মিথ্যা কথা বলে আপনি আমাকে প্রতারণা করতে চাইছেন। শ্রমিকরা আপনার ছেলে মতো চরিত্রহীন লম্পট নয়। শ্রমিকরা কে কেমন সেটা তোমার দাদাই ভালো বোঝেন, তাই তা বলার তাকেই বলবো। তাই তুমি যে তোমার দাদাকে এখানে পাঠিয়ে দিও। তাহলে আপনি আমার বোনকে ফিরে দেবেন না? এটা তোমার বোন তৈরি করার কারখানা নয় যে একটা বোন তৈরি করে তোমার হাতে ধরিয়ে দেবো। যাও যাও, বেশি বিরক্ত করো না, অন্যথায় আমি কিন্তু দারোয়ান ডাকতে বাধ্য হব। বেশ, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি রুদ্রপ্রতাপ বাবু, যদি আমার বোনকে খুঁজে পাই তো ভালোই, নইলে আপনার ছেলের জন্য আমার বোনের কোনো ক্ষতি হয়, তাহলে আপনার ওই সাদের সংসার আমি চালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। তখন কোটি কোটি টাকার বিনিময়ে আপনি আপনার সর্বনাশ রোধ করতে পারবেন না, রোধ করতে পারবেন না। রাখে হরি তোমারে কোন সালা আমাকে রক্ষা করবে? আমার কোটি কোটি টাকা নামক দেবতা, তাই তো কুত্তা স্বরূপ জনগণ, পুলিশ প্রশাসন, আমি কাউকে ডরাই না। টাকার বিনিময়ে ছিনিয়ে নেব এই সমাজের সুখ শান্তি আর যৌবনবতী নারীর উষ্ণ পরশ। নিশ্চিন্তে গ্রহণ করতে পারবেন বস। তার মানে কারণ আপনার পথের বিষ কাঁটাটা আমি আমার দাঁত দিয়ে উপড়ে দিয়েছি। তাহলে তো আর কিছুক্ষণের মধ্যে ওই শালা কাল ভুজঙ্গ মায়ের ভোগে চলে যাবে বস। রকি রে, রকি তুই আমার আগের জন্মে কে ছিলি রে? তোকে না, তোকে আজ আমি একটা গোটা মুরগি দেবো রে, আর দেবো সঙ্গে 10,000 টাকা রে। তুই ওগুলো নিয়ে না সারা রাত ফুর্তি করবি। সেটা আপনার দয়া বস, আমি শুধু আমার কর্তব্য করেছি। আরে কর্তব্য নয়, কর্তব্য নয়, তুই যেটা করেছিস এটা আমার আপনজন কেউ করে না রে। আজ আমার বড় আনন্দের দিন, আর এই আনন্দের দিনে বিশান একা সে ডগা ছুরিটাকে ওই বাগানে বাড়িতে ভক্ষণ করছে। ছি 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 ছি, এবার লজ্জার ব্যাপার। না যাই, আমিও যাই সেই বাগানে বাড়িতে, ওই বাপ বেটা মিলে ওটাকে একটুকু চক্কে 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 দেখবো। একবার চোখের দেখা
দেখবো তারও পারমিশন নেই? না, তাছাড়া কি আর দেখবে, এখনো রুগীকে রক্ত দেওয়া চলছে। রক্ত? হ্যাঁ, রক্ত ইমিডিয়েট প্রয়োজন ছিল বলে রুগীকে রক্ত দিয়ে পতিতবাবু বাঁচিয়েছে। তাহলে রক্ত ইমিডিয়েট প্রয়োজন ছিল বলে পতিতবাবু রক্ত দিয়ে রুগীকে বাঁচিয়েছে। কি বলছেন আপনি? পতিতবাবু এখন নিজেই অসুস্থ, তাই রক্ত না দিলে রুগীকে বাঁচানো সম্ভব হতো না। না জগন্নাথ বাবু, আর কোনো অসুস্থতা আমার নেই, আমি এখন পুরোপুরি ফিট, আর আমাদের রুগীও। এ কি আপনি এখানে? না মানে আমি কদিন ধরে এখানে আসতেন তোমাদের সঙ্গে দেখা করব বলে, কিন্তু তোমার অনুমতি পাইনি বলেই আমি। পারমিশন না দিয়ে ভালোই করেছেন, কারণ রুগীর অবস্থা থেকে কেউ বিদ্রুপ করুক সেটা আমার সহ্য হবে না। প্রতীক বাবু, আপনি এটা ভাবলেন কি করে যে রোগীকে দেখে আমি বিদ্রুপ? না ভাবার কি আছে, আপনাদের অসাধ্য কিছুই নেই। টাকার চোরে আপনারা ধরাকে সরাজ্ঞান করেন, তাছাড়া আপনাদের বিচারে গরিব মানুষ আর পথের কুকুর বিড়ালের মধ্যে কোনো তফাৎ নেই। চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন, আমি আপনাকে হাত জোড় করে বলছি আপনি চুপ করুন। তাহলে তোমরা কথা বলো বাবা, আমি এখন। হ্যাঁ জগন্নাথ বাবু, আপনি এখন আসুন। কদিন আপনার কাজের অনেক ক্ষতি হয়ে গেল, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তুমি কি বলছো বাবা? উনি পথের মানুষ আর আমিও তাই ওনাকে সাহায্য করা আমার কর্তব্য। কিন্তু একটা শিক্ষিত ভদ্র সন্তান হয়ে তুমি আই যা করলে তা আমার বুকে সারা জীবন লেখা থাকবে বাবা, সারা জীবন লেখা থাকবে। যাক শুনুন, রুগী 12 নম্বর বেডে আছে, ইচ্ছে হলে আপনি ওনার সাথে দেখা করতে পারেন। দাঁড়ান প্রতীক বাবু, আমি কিন্তু এখানে রোগীকে দেখতে আসিনি, আমি এখানে বারবার ছুটে এসেছি আমার সঙ্গে দেখা করে সেদিনের অপমানের প্রতিশোধ নিতে। শুরু করুন। আপনি কি আমাকে আঘাত না দিয়ে কোনো কথাই বলতে পারেন না? আমি কি কোনোভাবেই আপনার ক্ষমার যোগ্য নই? ক্ষমা করার কোনো প্রশ্নই আসতে পারে না মিস সেন শর্মা, কারণ আমার চোখে আপনার কোনো অপরাধী নেই। তাহলে আপনি আমাকে কথা দিন যে আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আমি যে এক বুক আশা নিয়ে এসেছি। থামুন, ধনির আদুরে দুলালিদের নাটকীয় কথাবার্তা আর কান্না কোনোটাই আমার সহ্য হয় না। তার মানে আপনি আমাকে ক্ষমা করতে পারেননি, তাই তো? আপনি যা খুশি ভাবতে পারেন, আপনি এখন যান। তাহলে আমি ফিরে গিয়ে যোগ্য স্থানে মর্যাদার আসন খুঁজে নিন। আমাকে তুমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কিন্তু কেন কেন প্রতীক, কেন? আপনি এক কুৎসিত কদর্যহীনা বিকৃত মনের নারী। প্রতীক, আমি কুৎসিত, আমি কদর্যহীনা নয় বলতে চান? রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলা আর নজরুলের বাংলাদেশের নারী হয়ে যে পোশাক আপনি পরেছেন তা দেখে শাশ্বত বাঙালির মনে শুধু ঘৃণাই জন্মাবে, শ্রদ্ধা ভালোবাসা নয়। আমি আমার বিকৃত মনের পরিচয় দুদিন আগের তীব্র অপমানের জ্বালা সহ্য করতে না পেরে আজ আপনি ছুটে এসেছেন আমার কাছে একটু ক্ষমা চেয়ে, 2 ফোঁটা চোখের জল ফেলে আমার কাছে প্রেম নিবেদন করতে। কিন্তু আপনি আপনার বুকে হাত রেখে বলুন তো, পেরেছেন সেদিনের সেই অপমানের জ্বালা ভুলতে? আমি অভিনয় করে সেদিনের অপমানের জ্বালার প্রতিশোধ নিয়ে আবার স্বরূপে প্রকাশ হবেন। তাই আপনার মতো ওই বিলেতি শিক্ষায় শিক্ষিত কুহুকে নির্ময়ে কি প্রেমের ফাঁদে পা না দিয়ে আমার এই গরিবানা পা দুটোকে আমি অন্য পথেই চালিত করলাম। চলি, নমস্কার। আবার সেই অপমানের দিক দাহি জ্বালা। কিন্তু তুমি আমাকে চেনো না মিস্টার প্রতীক মিত্র, আমি প্রয়োজনে দানবী থেকে তোমার মনের মানবী সাজবো। আমি দেখবো তুমি কতদিন আমাকে ফিরিয়ে দাও, যে কোনো মূল্যের বিনিময়ে তোমাকে আমার চাই চাই চাই। তোমাদের আমি চাই না, তবু তোমরা আমায় ধরে আছো কেন? কি চাই তোমাদের? তোমরা কারা? তুমি কি আমাদেরকে চিনতে পারছো না স্বাধীনদা, নাকি চিনতে চাইছো না? আমি তোমার রচনা, সেই ছোট্টবেলা থেকে আমরা একসঙ্গে। দাদা সত্যি কি তুমি আমাদের চিনতে পারছো না? কিন্তু কেন? কি হলো স্বাধীনদা, তুমি চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও, কিছু বলো। কি উত্তর দেব কিছুই তো বুঝতে পারছি না। খোকা বাবু, খোকা বাবু, কোথায় আমার খোকা বাবু? এ কি সাধুদা, তুমি এখানে কেন?
এ আমি কোথায়? এরা সব কারা? বলো সাধুদা, বলো। খোকা বাবু, আমার খোকা বাবু। সাধু কাকা, দাদা আমাদের চিনতে পারছে না কেন? অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে দাদা যেমন কেমন হয়ে বদলে গেছে। ও বদলে যায়নি বাবা, বরং সে তার আসল রূপ ফিরে পেয়েছে। এই তো আমার সেই খোকা বাবু, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তাহলে তাহলে স্বাধীনতার আসল পরিচয় কি? কে ওর বাবা মা? এই প্রশ্নের উত্তর আজ আমি দিতে পারবো না মা। কেন কেন তুমি সব জেনেও নীরব থাকবে সাধুদা? কারণ তোমাদের এই সব কথা শুনলে তোমাদের এই তিনজনের মধ্যে যে মধুর সম্পর্ক আছে তা হয়তো অন্ধকারের অবিশ্বাসে হারিয়ে যাবে, কিন্তু তা আমি কোনোদিন চাই না খোকা বাবু, তা আমি কোনোদিন চাইনি। তাহলে কি আমি আমার বাবা মাকে ফিরে পাবো না সাধুদা? নিশ্চয়ই পাবে। কিন্তু কবে, কিভাবে ফিরে পাবো? যাদের আমি চিনি না, জানি না, তাদের আমি কিভাবে ফিরে পাবো? আমাদের আর অন্ধকারে না রেখে বলো না সাধু কাকা। সব কথা শোনার আঘাত তোমরা সহ্য করতে পারবে তো? একদিন তো সেই চরম সত্যর মুখোমুখি হতেই হবে সাধু কাকা। তাহলে আজ আর কেন এই ভুল বোঝাবুঝি? তুমি বলো, যতই কঠিন হোক, যতই নিম্ন হোক, তবুও আমরা সবকিছু সহ্য করে নেব। হ্যাঁ সাধুদা, তুমি বলো আমার মা বাবা। তাহলে শোনো, তোমার বাবা ছিলেন পলাশডাঙ্গা হাই স্কুলের একজন হেডমাস্টার। একদিন স্কুলের কি একটা ঘটনাকে কেন্দ্র করে স্কুলের সেক্রেটারি একদল গুন্ডা নিয়ে তোমার বাড়িতে তোমার বাবা মার ভাইয়ের ওপর অত্যাচার শুরু করে। ঠিক তখনই তোমাকে আমি স্কুল থেকে নিয়ে ফিরছি, হঠাৎ শুনতে পেলাম গিন্নিমা চিৎকার করে বলছে। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তোমাকে কোলে নিয়ে ছুটতে শুরু করলাম। আমাকে ধরার জন্য আমাদের পেছনে একটা গুন্ডা তাড়া করলো। আমি ছুটতে ছুটতে যখন ছুটতে লাগলাম, তখন আমাদের পেছনে একটা সদরের গাড়ি এসে ধাক্কা মারলো। আমি মাটিতে পড়ে গেলাম। এই জোড়াগুন্ডার হাত থেকে ওই ভগবানও তাদের রক্ষা করতে পারবে না। দাঁড়া শালা, আগে ওই খুদে শয়তানটাকে শেষ করি। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি জগা ভাই, ও কাজ তুমি করো না। আমার খোকা বাবুকে তুমি বাঁচতে দাও। হট শালা কুত্তার বাচ্চা, এই জোড়াগুন্ডার প্রাণে দয়া মায়া মমতা বলে কিছুই নেই। বসের কথা মতো ওই কুত্তার বাচ্চাকে আমি শেষ করবই। দয়া করো জগা ভাই, দয়া করো। ওই নিষ্পাপ শিশুটাকে তুমি খুন করো না। তুমি তুমি আমাকে খুন করো, তবু আমার খোকা বাবুকে তুমি বাঁচতে দাও। আচ্ছা লাটাই ফেললে তো মাস্টারের বাচ্চাটা। যদি তোমার ছেলে হতো তাহলে পারতে পারতে জগা ভাই ওই দুধের শিশুটার বুকে হিংসার ছুরি বসাতে। সাধু চরণ, তুমি গুন্ডায় হও আর ডাকাতি হও, তোমারও বাড়িতে নিশ্চয় বউ ছেলে আছে জগা ভাই। মনে করো না এ স্বাধীনও তোমার আর এক ছেলে। ও ভগবান, এ তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? এই পরীক্ষায় তোমায় উত্তীর্ণ হতেই হবে জগা ভাই। ওই জন্য তুমি আমার জীবন নাও, তবু আমার খোকা বাবুকে তুমি বাঁচিয়ে দাও। না, কারো জীবনের বিনিময়ে নয়। আমার হাত থেকে যখন ছুরি খসে পড়েছে তখন কারো জীবনের বিনিময়ে নয়। প্রয়োজন হলে আমার নিজের জীবনের বিনিময়ে ওকে আমি বাঁচাবই। মাথা ফেটে ওজনে রক্ত পড়ছে, তার উপর জ্ঞান হারিয়ে ফেলেছে। তাহলে কি হবে জগা ভাই আমার খোকা বাবু? কোনো চিন্তা নেই সাধুচরণ। আমি যোগাগন্ডার যখন প্রাণ নিয়ে এই যোগা ছেলেকে যখন কোলে তুলেছে তখন কারো জীবনের বিনিময়ে নয়, আমার নিজের জীবনের বিনিময়ে ওকে আমি বাঁচাবই।
তুমি এসো আমার সঙ্গে। আমি একে নিয়ে উল্কার বেগে ছুটে চললাম ওই হাসপাতালের পথে। হে ঈশ্বর, অসীম তোমার করুণা, তোমার কৃপায় জানোয়ার মানুষ হয়েছে। এবার তুমি আমার খোকা বাবুকে বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও। ডাক্তার বাবু একবার তাড়াতাড়ি আসুন, আমার ছেলের অবস্থা খুবই খারাপ। ডাক্তার বাবু, কি হয়েছে? আপনি এত চিৎকার করছেন কেন? জানেন না হাসপাতাল চত্বরে চিৎকার করা আইনত অপরাধ? আমার ভুল হয়ে গেছে ডাক্তার বাবু, আসলে ছেলের শোকে জ্ঞান শূন্য হয়ে। তাই বলে আপনি চিৎকার করবেন? আমার অন্যায়ের জন্য আমি ক্ষমা চাইছি ডাক্তার বাবু। আমার ছেলের একটু দেখুন, গাড়িতে ধাক্কা লেগে ছেলেটা মরুক, তাতে আবার কি? এখন আমার ডিউটির সময় নয়। ডাক্তার বাবু কি বলতে চান আপনি? ডিউটিরত ডাক্তার দেখে যদি মনে করেন ভর্তি করা প্রয়োজন, তাহলে আপনি কিছু করতে পারবেন না। পারবো না তা নয়, তবে আমি এখন কিছু করতে গেলে 1,000 টাকা লাগবে। তার মানে 500 টাকা সঙ্গে এনেছো? না হলে তোমার ছেলে এক্ষুনি। তার আগে বল সারা ডাক্তার, তোর এই যোগাগুন্ডার নাম শুনেছে? যোগা হ্যাঁ যোগা, আর আমি সেই যোগা গুন্ডা। নমস্কার যোগা বাবু, আপনার ছেলেকে আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তার আগে বল সারা ডাক্তার, তোর এই অবহেলায় যদি আমার ছেলের কোনো ক্ষতি হয়, তোর আমার অবহেলায় ছেলের যদি একটা প্রাণের বিনিময়ে তোর বংশের আমি বাতি জ্বালাতে কাউকে বাঁচিয়ে রাখবো না। আপনাকে কিছুই করতে হবে না, আমি এক্ষুনি দিন ছেলেটাকে আমায় দিন। মাথা থেকে প্রচুর রক্তকরণ হয়েছে, মনে হচ্ছে রক্ত দিতে হবে। যত রক্ত লাগে আমি দেবো ডাক্তার বাবু, তবু আমার ছেলেকে আপনাকে সুস্থ করে তুলতেই হবে। তার আগে দেখতে হবে এর রক্তের সঙ্গে আপনার রক্তের গ্রুপ মেলে কিনা। আপনি আসুন আমার সঙ্গে। ভাই, তোমার এই মুহূর্তের দাম আমি হয়তো কোনোদিন দিতে পারবো না জগা ভাই। বাজে কথা বাদ দিয়ে ঈশ্বরকে ডাকো, তিনি যেন তোমার খোকা বাবুকে আবার সুস্থ করে তোলেন। তুমি বসো, আমি রক্ত দিয়ে আসি। যার হাতে খুন হওয়ার কথা, আজ তারই রক্তে বাঁচতে চলেছে আমার খোকা বাবুর জীবন। বাহ ঠাকুর, বাহ, অদ্ভুত তোমার লীলা। এরপর কি হবে ঠাকুর? আগামী দিনে আমার খোকা বাবু তার বাবা মায়ের চরম নির্যাতনকারীর উপর প্রতিশোধ নেবে, নাকি এই জীবনদায়ী রক্তের ঋণ শোধ করবে? আগামী দিনে তোমার খোকা বাবুই সেটা ঠিক করবে। এখন আমাদের কর্তব্য আমরা করে যাই। জগা ভাই, তোমার রক্ত মিলে গেছে সাধুচরণ, তাই তো আমি এই মাত্র রক্ত দিয়ে এলাম। জগা ভাই, আমার খোকা বাবু তাহলে শীঘ্রই সেরে উঠবে, কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে আপনজনদের চিনতে পারবেন। ডাক্তার বাবু, আই এম সো সরি যোগা বাবু, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু মাথায় প্রচন্ড আঘাত লাগার ফলে। তাহলে কি কোনোদিনই স্মৃতিশক্তি ফিরে পাবে না ডাক্তার বাবু? আবার যদি কোনো দুর্ঘটনায় এরকম আঘাত পায়, তাহলে হয়তো পূর্ব স্মৃতি ফিরে পেলেও পেতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করবে ঈশ্বরের হাতে। তাহলে আমি আজ আসি সাধুচরণ, পরে এসে তোমার খোকা বাবুকে তুমি নিয়ে যেও। না না জগা ভাই, তুমি তোমার ছেলেকে ফেলে যাবে কোথায়? আজ থেকেও তোমার ছেলে হয়েই থাকবে। বরং আমি মাঝে মাঝে এসে আমার খোকা বাবুকে আমি তোমার বাড়িতে গিয়ে দেখে আসবো। বেশ, তবে তাই হোক সাধুচরণ। তুমি আমার চেয়ে বয়সে অনেক বড়, তবু তোমার পায়ে হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি, তোমার খোকা বাবুকে উপযুক্ত মানুষ করে গড়ে তুলতে প্রয়োজন হলে আমি মোট বইব, রিক্সা চালাবো, তবু আমার পাপের রোজগারের অন্য আমি তার মুখে তুলে দেব না। আমি আমার জীবন দিয়েও ওকে আমি বর্বের মতো ঘিরে রেখে আমি করে যাব আমার এই মহাপাপের প্রায়শ্চিত্ত। জগা ভাই, তুমি তো তোমার পাপের পূর্ণতা পেলে জগা ভাই, কিন্তু কিন্তু কি এমন আমি পাপ করেছি যার জন্য ভগবান আমাকে এত বড় শাস্তি দিচ্ছে?
কোন পাপের ফলে আমার কর্তা বাবুর সেই ফুলের মতো সাজানো সংসার ভেঙে চুর চুর হয়ে গেল? কোন পাপের ফলে আমার সেই সৎ নিষ্ঠাবান মাস্টার মশাই আমার কাছ থেকে হারিয়ে গেল? কোন পাপের ফলে আমার দেবীর মতো কীর্তিমা আমার কাছ থেকে হারিয়ে গেল? কোন পাপের ফলে আমার কোকা বাবু আমার থেকে হারিয়ে গেল? তারপর আর কি বলবো, তোমরা তো সবই জানো। সাধু কাকা, তুমি তোমার খোকা বউকে নিয়ে বাড়ি যাও। আমরা দুই ভাই বোনে আমাদের সস্তানেই ফিরে যাই। হায় হায় রচনা। দাঁড়াও। দাঁড়িয়ে আর কাজ নেই সাধু কাকা। ও একজন অভিজাত মাস্টার মশাইয়ের ছেলে, আর আমরা একটা খুনি গুন্ডার ছেলে মেয়ে। এরপরেও যদি ও আমাদের সাথে সম্পর্ক রাখে তাহলে যে ওর সম্মান থাকবে না কাকা। তাই বলে এত সহজে আমি তোমাদের ছেড়ে দেব সেটা তোমরা ভাবলে কি করে? তার মানে এত পাপের সাজা আমি একা ভোগ করব কেন? তোমাদেরও ভোগ করতে হবে না? আমি সারাদিন আমার ডিউটি করব, তাহলে আমার বাবা মার ভাইকে খুঁজে বের করবে কারা? বলো, জবাব দাও। কোকা বাবু। ইয়েস, তুমি, রনিত, রচনা, তিনজন মিলে খুঁজে বের করবে আমার বাবা মার ভাইকে। তাদের খুঁজে পাওয়ার পর তারা তোমাদের যে শাস্তি দেবে তা তোমাদের মাথা পেতে নিতে হবে। আর তা যতদিন না হচ্ছে ততদিন আমি তোমাদের আমার ভালোবাসার শিকলে হৃদয় কারাগারে বন্দি করে রাখবো। দুঃখের সুর ফেলে আনন্দ গান্ধর, সব কিছু বড় হবে মনটা বড় কর। দুঃখের সুর ফেলে আনন্দ গান্ধর, সব কিছু বড় হবে মনটা বড় কর। দুঃখের সুর ফেলে, দুঃখের সুর ফেলে, দুঃখের সুর ফেলে। এই বন্দি জীবন আমি আর সহ্য করতে পারছি না। দিনে দিনে ওদের অত্যাচার জন্মে উঠেছে। আত্মহত্যার সমস্ত প্রচেষ্টা আমার ব্যর্থ হয়ে গেছে। কিন্তু এই কলঙ্কিত মুখ নিয়ে আমি এখন কোথায় যাব? আমি কি করব? তোমার সবটুকু মধু এখনো ফুরিয়ে যায়নি ডার্লিং, তাই তোমাকে হাতিয়ার করে আমার অনেক কাজ সারতে হবে। শয়তান, এক এক করে তুমি আমার সব খেয়ে নিয়েছো। বলো জানোয়ার, বলো আর কি চাও তুমি? কি বলছো সুন্দরী? বেরিয়ে কোথায় যাবো সুন্দরী? তুমি ছাড়া আমার আর কে আছে? তুমি তো আমার সর্বস্ব লুট করেছো। দয়া করে এবার আমায় মুক্তি দাও। আমি কোথায় যাবে? পুলিশকে জানাতে নাকি দাদাদের কাছে? না, আমি কোথাও যাব না। আমি ওই নদীর চলে ঝাঁপ দিয়ে এই আত্মগ্লানি থেকে মুক্তি পেতে চাই। তাই কি কখনো হয় মাইরি? তুমি হলে আমার তুরুপের দাস, তাই তোমাকে হাতিয়ার করে আমায় অনেক কাজ সারতে হবে। কাপ করবেন সাহেব, পুলিশের হাতে গ্রেপ্তার হবার পর। একই কে তুমি? আমি আপনার পিতাজি কা দোস্ত আছে। তা আপনি তাহলে এখানে এলেন কেন? আর এখানকার ঠিকানাই বা কে দিল? আপনার পিতাজি আপনার সাথে জরুরি বাতচিত করার জন্য আমাকে এই ঠিকানায় পাঠিয়ে দিলে। জরুরি কথা? হ্যাঁ, ইয়েস। এই লেডিকে নিয়ে ওখানে বহু ঝড় উঠেছে, তাই আপনাকে এখনই আমার সাথে এই বাংলা ছেড়ে পাঞ্জাব রওনা দিতে হবে। কিন্তু ড্যাডিকে জিজ্ঞাসা না করে? ওই কিন্তু না আছে সব। আমাকে আপনি खुला मने विश्वास करते पारें। चलिए, बाहर में हमारा गाड़ी खड़ा है, আপনি চললে ড্রাইভার আপনাকে নিয়ে পাঞ্জাব রওনা দেবে। আচ্ছা সিংজি, যদি এই রূপসীকে সঙ্গে নিয়ে যায়? कोई असुविधा ना है सर। काइंडली আমার স্টিকটা थोड़ा कुड़िए दीजिए। ओके सिंगजी। তোর জন্য আমি আমার বাবা আর দাদাকে হারিয়েছি, তোকে আমি শহরে ছাড়বো না রে জানোয়ার। আপনি কি
দাদা? দাদা বলে যখন ডেকেছো তখন আর পরিচয়ের প্রয়োজন কি? হ্যালো, ইয়েস, আমি তোমাদের বাগান বাড়িতে পৌঁছেছি। হ্যাঁ, তুমি ইমিডিয়েট এখানে চলে এসো। ওকে। আপনি আপনি কাকে ফোন করলেন দাদা? আনন্দকে। আর শোনো, কিছুক্ষণের মধ্যেই আনন্দ এখানে চলে এলে এই শয়তানদের নারী হরণ, অত্যাচার আর ধর্ষণের কেস রিজু করবে। আর এই শয়তানের বাচ্চা শয়তান তোর ভিমেলা শেষ করবো আমি। জানি না কি তুমি দেবদূত, তবু তোমাকে জানাই আমার শত কোটি প্রণাম। কিন্তু না না, এই মুখ নিয়ে আমি আনন্দের সামনে কিভাবে দাঁড়াবো? আনন্দ আসার আগে আমি আত্মহত্যা করব। না 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 না, অমনে কাজটা করে না সুন্দরী। তুমি কি জানো না আত্মহত্যা করা মহাপাপ? কি আপনি? তোমার মঙ্গলের জন্যই এসেছি, তাই বিশান তোমাকে এটো করলেও আমি তোমাকে নিজের বুকে টেনে নেবার জন্য এত দূর থেকে ছুটে এসেছি। এখন তুমি যদি আত্মহত্যা করো তাহলে আমার কি হবে সুন্দরী? আপনি কি মানুষ না, দেবতা। আর তার জন্য বিশান তোমাকে এটো করলেও আমি তোমাকে ত্যাগ না করে পরম আনন্দে গ্রহণ করব। এসো এসো, কাছে এসো বলছে। তা কি কখনো হয় সুন্দরী? কলিকাল, কালটা তো বেশ ভালো নয়। তাই যখন তোমাকে পাবার জন্য একবার সামনে দিকে গেছি তখন তো আর পেছনা সম্ভব নয় বলছে। তাই বলছি এসো সুন্দরী। থামো, তুলসী তলাই চলে আবাতি, পতিতা বলা হয়েছে সাথী। সাথী তোর সাথী পনা ঘটিয়ে দেবো। চলে আমার এই অখণ্ড পিপাসা মিটবে কি করে সুন্দরী? তাই তোমাকে যে আমার চাই। বাবা তুমি, ছি ছি ছি, আমি কি দেখছি? কাকে দেখছি? যাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম সেই তুমি কি নাচ? আনন্দ। নাম আনন্দ। তুই আমাকে ভুল বুঝিস না, বুঝতে তো পারছিস আমাদের মতো প্রভাবশালী মানুষদের কাছে এটা কোনো অপরাধী নয়, এটা একটা মতো ফ্যাশন। বাবা, নরকের শেষ দাবে তুমি নেমে গেছো। তোমাকে বাবা বলে ডাকতেও আমার ঘৃণা হচ্ছে। তুমি যে একটা নরকের ক্রিমিকিট, সে কথা আমার জানা ছিল না। না মানে আনন্দ, তুই আমাকে ভুল বুঝি না। মানে আমি না কিছুই করিনি। তোর দাদা বিশান মাঝে মাঝে এরকম বাজে কাজ করে বেড়ায়, ইয়ং ছেলে তো। আর তুমি নিজে সাধু পুরুষ, তাই না? পাপের শ্লোকলাপূর্ণ হলে মানুষ নারীর নারীত্ব হরণে উদ্যত হয়। তোমাদের পাপের তরি কানাই কানাই পূর্ণ হয়েছে। তাই কান খাড়া করে শুনে রাখো, তোমাদের ধ্বংস স্বয়ং ঈশ্বর রোধ করতে পারবে না। কলিকার, কালটা তো বেশ ভালো নয়, তবু আমার সৃষ্টি ওর ধ্বংসের রূপরেখা আমি নিজের হাতেই তৈরি করি। তাই আমার ধ্বংস এত সহজে হবে না। আর আমি বলছি হবে। কেউ পাপ আর পারাকে হজম করতে পারেনি, আর তুমিও পারবে না। তাই তার জীবন দিয়েও এই মহাপাপের প্রায়শ্চিত্ত একদিন তোমাকে করতেই হবে। সেদিন আকাশে আর চন্দ্র সূর্য উঠবে না আনন্দ। ভাই দাবাই, তোকে একটা কথা স্মরণ করিয়ে দিয়ে যাই, আমার চলার পথে কোনোদিনও বাধা দেবার চেষ্টা করবি না। আর যদি করিস সেদিন কিন্তু তোকে আমি পুত্র বলে ক্ষমা করব না। কলিকা, সেই কালের প্রকোপে পড়ে তুই কিন্তু একদিন শেষ হয়ে যাবে। সেদিন সন্তান বলে আমি তোকে কিন্তু ক্ষমা করব না। এমন পিতৃ পরিচয় পার আগে
আমার মৃত্যু হলো না কেন? কেন কেন? তুমি চুপ করো, একটু চুপ করো। তোমাকে সান্ত্বনা দিবার ভাষা আমার জানা নেই পাপিয়া। এই সমাজ সংসারের বুকে আমি এক অভিশপ্ত প্রাণী, যার সব থেকেও আর কিছু নেই, যার বাইরেটা মাজা ধীরাজ, কিন্তু কিন্তু এই অন্তরটা ভিখারির চেয়েও অধম। আনন্দ, তুমি চুপ করো। হ্যাঁ পাপিয়া, এবার তো আমায় চুপ করতেই হবে। যে পিতৃ পরিচয়, যে বংশ পরিচয় আজ আমি পেয়েছি, তাই সভ্য শিক্ষিত সমাজে মাথা তুলে দাঁড়াবার আমার অবকাশ নেই পাপিয়া। তুমি ওদের জন্য নিজেকে ছোট ভাবছো কেন? ওরা পাপের পঙ্কিল আবর্তে ডুবতে পারে, কিন্তু তুমি। পাপিয়া, কেন যে আমি একথা বলছি তা এই মুহূর্তে তোমাকে বলার অবকাশ আমার নেই। আনন্দ, তাই চলো, আমাকে তোমাকে তোমার দাদাদের কাছে পৌঁছে দিয়ে এসো। এসো পাপিয়া। না না, তুমি তুমি আমার শোনো না, আমি যে অপবিত্র, অশুচি। পাপিয়া, গঙ্গা দিয়ে হাজারো ময়লা ভেসে গেল, গঙ্গা যেমন পবিত্র থাকে, আমার চোখে তুমি চির পবিত্রা। আনন্দ, কিন্তু এই কথা আমি আমার মনকে বোঝাবো কেমন করে? কিন্তু আমি তো জানি আমি পাপী, মহা পাপী। কিন্তু না পাপিয়া, মনে করে দেখো সেই বিদ্রোহী কবির বাড়ি, হে পাপ মুলুকে পাপ করনি, আছে কে পুরুষ নারী? আমরা তো ছাড় পাপে পঙ্কিল, পাপীদের কান্ডারি। তাই পাপ পুণ্যের বিচার করার আমরা কেউ নই পাপিয়া। এই জগতে যা ঘটার তা তো ঘটবে, আমরা কেবল নিমিত্ত মাত্র। তাই এসো, পাপ পুণ্যের ভেদাভেদ ভুলে হাসি কান্নার জগৎ সংসারে আমরা পায়ে পা মিলিয়ে এগিয়ে চলি সেই নব দিগন্তের পথে। ঘন্টা, পথে তুই একটু এগিয়ে যেতে পারছিস না? এভাবে আমার পায়ের সঙ্গে লটকে আছিস কেন? তাতে কি আর লটকে আছে বিলেতি মেম দিদি? এই হাঁটা আমার অভ্যাস নেই। এই নেহাতি চাকরিটা বাঁচাতে আমাকে হেঁটে হেঁটে ওই মন্দিরে যেতে হচ্ছে। আর ঘন্টা, তোকে না কতবার বলেছি আমাকে মেম দিদি বলবি না, আমাকে দিদিমণি বলে ডাকবি। বলি কথাটা কি কানে যাচ্ছে না? কানের আর কি দোষ মেম দিদি? এই সরি দিদিমণি, এই সংসারে নিত্য নতুন হালচাল দেখে শালার আমার এই কান্দটাও না বিট্রে করতে শুরু করেছে। এই সংসারের কি নিত্য নতুন হালচাল দেখলি শুনি? এই আপনার কথাই ধরুন না, প্যান্ট ছেড়ে শাড়ি, মারুতি ছেড়ে পাগারি, চোখে কাজল, কপালে টিপ, এই কথা কি কেউ কোসমিন কালেও ভেবেছিল? এই ঘন্টা, সত্যি করে বল না, আমাকে খুব খারাপ দেখাচ্ছে। কোন শালা বলবে যে খারাপ? আপনাকে দেখে মনে হচ্ছে যেন অভিসারে গরবিনী রাধা। তার মানে? কিন্তু কদমতলার বাঁশুরিয়াটা কে সেটাই তো বুঝতে পারলাম না। মানেটা কি? মানে কার বাঁশির সুরে আপনার এই পোশাকের পরিবর্তন আর হেঁটে হেঁটে মন্দিরে গমন। ঘন্টা, সবুর কর, সবুর কর। কথায় আছে না, সবুরে মেয়া ফলে। মেয়া ফলবে না আমরা ফলবে সেটাই ভাবছি। সে কথা এখন পরে ভাববি, এখন পথে একটু তুই এগিয়ে চল তো। তুমি পড়ে যাচ্ছিলে কেন? তোমার শরীর খারাপ নয় তো? না মানে শরীর খারাপ ঠিক নয় মাসিমা, তবে মনটা খুব খারাপ। মন খারাপ? হ্যাঁ মাসিমা, মানে শাড়ি পরা অভ্যাস নেই তো, নতুন শাড়ি পরেছে তাই। ঘন্টা, তুই একটু চুপ করবি? আমি চুপ। করলেই তো আর আপনার নতুন শাড়ি পরাটা পুরনো হয়ে যাবে না দিদিমণি।
বুঝলেন মাসিমা, কিন্তু আমার দিদিমণির উনি তো আর বুঝবে না। তা তোমার দিদিমণির উনিটা কি? একটা পিতি খিচিড়ি ছেলে মাসিমা, একেবারে পিতি খিচিড়ি ছেলে। সে আমার অমন রূপবতী, একেবারে গুণবতী শ্রীদেবীর মতো দিদিমণির দিকে ফিরেও তাকায় না। কোথায় কোথায় আমার দিদিমণিকে ধনী, অহংকারী, স্বেচ্ছাচারী, বদ মেজাজি বলে অপমান করে। তাই নাকি? তবে আমার দিদিমণিও না ছাড়বার পাত্রী নয়, একেবারে ফেবিকল আটার মতো লেগে রয়েছে। এককালে চণ্ডীদাস রানীকে ছিপে গেছে তুলেছিল, আর একালে আমার দিদিমণি রানী হয়ে চণ্ডীদাসকে এই ছিপে গেতে তুলবে। বাহ, তুমি তো বেশ রসিয়ে কথা বলতে পারো দেখছি। ওই রসটুকুই তো সম্বল করে আমি বেঁচে আছি বলুন মাসিমা, নইলে আমার আর কে আছে বলুন? মা নেই, বাবা নেই, বউ নেই, ছেলে নেই, ঘর বাড়িও নেই। শালা আমি বেঁচে আছি কিনা তারও ঠিক নেই। ঘন্টা, তুই তোর পাগলের পোলা বন্ধ করবি নাকি আমি এখান থেকে চলে যাব? আপনি চলে গেলে আমি কি এখানে বসে বসে পাঁপড় বেচবো নাকি? আমিও না এই আপনার পেছনে পেছনে যাবো। তুমি রাগ করছো কেন মা? বাচ্চার ছেলে বেফাস কথা বলেই ফেলেছে, না হয় তাতে কি যায় আসে বলো তো? মাসিমা, আপনি বুঝলে কি হবে? আমার এই দিদিমণি তো তা বুঝবে না। বড় হয়েছে দার্জিলিং এ, আর লেখাপড়া শিখেছে সেই বিলেতের ইট কাঠ আর পাথরের মধ্যে। যে সারা জীবন মায়ের স্নেহ মমতা কি কখনোই বুঝলো না, সে আপনার মতো মায়ের স্নেহ মমতা বুঝবে কেমন করে? সে কি মা, তোমার মা মাত্র 3 বছর বয়সে আমাকে রেখে মারা গেছেন। মায়ের স্নেহ, মায়া, মমতা কি তা আমি কোনোদিনই বুঝিনি মাসিমা। তোমার এই ব্যথায় সান্ত্বনার প্রলেপ দেবার সাধ্য আমার নেই মা। তবুও বলছি, তোমার বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়িকে খুব ভালোবেসো মা, তাহলে তার কাছেই তুমি তোমার মায়ের যন্ত্রণার অভাব ভুলতে পারবে। মাসিমা, আমি তুমি বিলেতি শিক্ষায় শিক্ষিতা, তাই আমার কথার মানে তুমি বুঝবে কিনা জানি না মা। কারণ মা তার সন্তানের কাছে আর সন্তান তার মায়ের কাছে কতখানি বড় সেটা তুমি বুঝতে পারবে না মা, সেটা তুমি বুঝতে পারবে না। যাক, আমি এখন যাই মা, হয়তো আমার জন্য আমার পাগল ছেলে। আপনার ছেলে? হ্যাঁ মা, আমার সাগর ছেঁচা ধন, আমার হৃদয়ের স্পন্দন, আমার নয়নের মণি। আমি এই কালী মন্দিরে পুজো দিতে এসেছি বলে সে আমার জন্য বাইরে অপেক্ষা করছে। আপনার ছেলে আসেনি পুজো দিতে? না মা না, সে তার কথা কি জানো মা? আমি নাকি তার কাছে তার দেবী। সে কথায় কথায় বলে বাড়িতে যার এমন চিন্ময়ী প্রতিমা, মন্দিরে গিয়ে পুজো দেব কেন? নারায়ণ মাসিমা, সেই চিন্ময়ী প্রতিমাকে আমি একবার প্রণাম করি। সুখী হও মা, সুখী হও। সংসারে তুমি বিরাজ করো, তোমার মতন মেয়ের মায়ের অভাব হবে না মা, মায়ের অভাব হবে না। আসি মা। মাসিমা, ঘন্টা, আজ বোধহয় আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো রে ঘন্টা। মায়ের ডাকে যে এত মধুর তা আমি আগে কেন বুঝিনি। আপনার কথা কি বলবো দিদিমণি, ওনার কথা শুনে আমারই মনে হচ্ছিল বাজার থেকে কিছু ফুল কিনে এনে ওনার ছেলের পরিবর্তে আমি ওনার পা দুটোকে পুজো করি দিদিমণি, ওনার পা দুটোকে পুজো করি। ঘন্টা, মন্দিরে এসে আজ আমি প্রতীকের দেখা পাইনি, তবু কেন জানি না আমার বারবার মনে হচ্ছে আজ মন্দিরে আসা আমার সার্থক হয়েছে। এই কালীঘাটের মন্দিরে। ইয়েস, আমি কালীঘাটের মন্দির প্রাঙ্গণ থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, কাজটা আজই হওয়া চাই। মাত্র 50 কোটি। বাঁচা মোড়া ঈশ্বরের হাত। হ্যাঁ, ওকে। মে গড ব্লেস ইউ। কি আপনারা? আজ তাহলে ধাক্কা লাগেনি। আজ যদি ধাক্কাটা লাগতো না, আমি কিন্তু রাগে আপনাকে কামড়ে দিতাম। তার মানে আপনার ওই একদিনের ধাক্কাতেই আমার দিদিমণির সবকিছু ভেঙে চুরমার ঘন্টা, সেগুলো বেশ আদর যত্ন করে না রিপেয়ার করে দিন, আর আমি
ততক্ষণে ওই মদনেরও দোকান থেকে গোটা কত ফুচকা খেয়ে আসি। আপনি কিন্তু ওই পয়সাটা মদনদাকে দিয়ে দেবেন। টাটা, বাই বাই, টাটা, বাই বাই, এবার আমি আসি। ঘন্টা! এ কি একেবারে বিচিত্র সাজে এখানে। তোমাকে অনুসরণ করাই যে আমার একমাত্র কাজ। যে কাজে কোনো সার্থকতা নেই সে কাজ করে শুধু বোকারা, আপনার মতো বুদ্ধিমতীরা নয়। প্রতীক, তোমাকে ভালোবেসে আমি সারাটা জীবন বোকাই থাকতে চাই, বুদ্ধিমতী হতে চাই না। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না, আর বাঁচতেও পারবো না। কিন্তু কেন প্রতীক, কেন? আমি কি কোনোভাবেই তোমার যোগ্য নই? আমি তো তোমার আদর্শে নিজেকে রাঙিয়ে দানবী থেকে মানবী সেজেছি। তবুও আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কিন্তু কারণ আমার হাত পাজি কঠিন কঠোর কর্তব্যের সোনার শিকলে বাঁধা। তোমার সেই কর্তব্যে আমি তো কোনো বাধা দেইনি প্রতীক। আমি শুধু চাই তোমার পায়ের নিচে আমাকে একটুখানি আশ্রয় ভিক্ষা দাও। দেবার সাধ্য আমার নেই, সে ভিক্ষা দিতে পারে শুধু আমার মা। মা? আমার হৃদয় মন্দিরের জাগ্রতা দেবী, সেই দেবীর পূজায় আমার উৎসর্গকৃত মন ও প্রাণ। তাই তার আদেশ হলে বেশ, তবে তাই হবে প্রতীক, তাই হবে। আমি যাব, আমি সেই দেবী মায়ের কাছে যাব। তার কাছে গিয়ে আমি আমার চোখের জলে তার পা ধুইয়ে দেব, তার পায়ে মাথা ঠুকে আমি আমার নিজের স্মৃতি রাঙিয়ে নেব। তবু যে কোনো মূল্যের বিনিময়ে অনুমতি আমি আদায় করবই। তা যদি পারো তাহলে আমিও সেই দিন তোমায় ভালোবাসবো। সেদিন তোমার হৃদয় আমার বুক ভরা ভালোবাসা দিয়ে রাঙিয়ে দেব। আর তা যদি না পারো তাহলে আমার ভালোবাসা তুমি কোনোদিনই পাবে না, কোনোদিনই পাবে না। প্রতীক তার মায়ের অসম্মান লাঞ্ছনা, সব হারানোর ব্যথা আর চোখের জলের প্রতীক। তাই তার আদেশ হলে আমি দুর্গম গিরি লঙ্ঘন করতে পারি, আমি হাসতে হাসতে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারি, আমি সাগরা সমুদ্রে অতল জলে ঝাঁপ দিতে পারি। কিন্তু তার অনুমতি না পেলে তোমার মতো সুন্দরী কারীকে নিয়ে স্বর্গে গিয়েও সুখের নীর রচনা করতে চাই না। চাই না, চাই না। প্রতীক, শোনো প্রতীক। আশ্চর্য, যে যুগের ছেলে মেয়েরা বিয়ের পর বাবা মাকে চিনতে পারে না, দুমুঠো ভাতের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়, সে যুগেও প্রতীকের মতো ছেলে জন্মায়। প্রতীক, প্রতীক, তুমি শুনতে পাচ্ছ? প্রতীক, আজ আমি চিৎকার করে বলছি প্রতীক, তোমাকে ভালোবেসে আজ আমি ধন্য। প্রতীক, তোমাকে ভালোবেসে আমি সব করব, তোমাকে ভালোবেসে আমি সব কিছু করতে চাই। প্রতীক, আমি সব কিছু করতে চাই। কি করবে তোমরা আমাকে নিয়ে? তোমরা আমাকে কেন বাঁচালে? আমি তো মরতেই চাই দাদা। কিন্তু কেন তুই মরবি বল? দাদা, আমরা তো তোর কোনো অসুবিধে রাখিনি। তোকে সে আমার আগের মতো আমাদের সংসারটাকে হাসিতে খুশিতে ভরিয়ে দিতে। দাদা, পারবো না দাদা, আমি ছেড়তে পারবো না। কিন্তু কেন সম্ভব নয় রে পাপিয়া? কেন যে সম্ভব নয় সেটা আমি তোমাদের বলতে পারবো না। শুধু একটা কথা জেনে রাখো, তোমাদের বোন এই পাপিয়া এই নগ্ন সমাজে বিষাক্ত তীরবিদ্ধ হয়ে মারা গেছে। তুই ও কথা বলিস না বোন। দাদা, আর বলবে না বা কেন? দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের তৈরি করছে মহিলা সমিতি, যারা নাকি নারী নির্যাতন, বধূ হত্যা বন্ধ করে নারীর উপযুক্ত মর্যাদা রক্ষা করছে। কিন্তু এই বিপদগামী উল্লঙ্গ পাশস্ত সভ্যতার নামাবলী পড়ার মানুষদের বাঙালি করার মহিলা সমিতি কোথায় পায়? কে করবে সেই সমিতি? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আশীর্বাদ ধন্য সেই মহিলা সমিতিকে আজকে এই বাঙালি ওরে পাপিয়া, তুই যে আমাদের সুখের, আমার মনে হয় তোকে দেখতে না পেয়ে
এই যে আমি মরার মতো বেঁচে আছি, এই তা তোকে বোঝাতে পারবো না। দাদা, আমার মনে হয় এভাবে তোমার বোনকে দেখাচ্ছে আমার মরে যাওয়াটা ভালো ছিল দাদা। কেন তুই ও কথা বারবার বলে নিজের কেন ছোট ভাবছিস রে বোন? নিজেকে বড় করে দেখার মতো আমি তো কিছুই বুঝতে পারছি না রে ছোটদা। না, তুই সে আমাদের আগের পাপিয়ায় আছিস। দাদা, কোনো অনুশোচনার গ্লানি নয়, মনকে সত্য কর। পারবো না দাদা, আমি ছেড়ে পারবো না। পারতে তোকে হবে রে বোন, অন্তত আনন্দ কথা ভেবে। আনন্দ? আনন্দ কি তাহলে? পাপিয়াকে ভালোবাসে দাদা, তাই সে কথা দিয়েছে। কর্তব্যের খাতিরে সে কথা দিলেও আমি তাকে কেমন করে বোঝাবো যে আমি নষ্ট হয়ে গেছি? কারণ আমি তো জানি দাদা যে আমি কি। তবু তোকে আমার কাছ হয়ে কথা দিতে হবে বোন, তুই কোনোদিন আত্মহত্যা করবি না। কিন্তু দাদা। কোনো কিন্তু নয় রে বোন, ছোটবেলা থেকে দুই ভাই বোনকে আমি সন্তান স্নেহে মানুষ করেছি, তোরাই আমার সন্তান। তাই তাই এই পিতৃতুল্য বর্দাকে স্পর্শ করে তোকে কথা দিতে হবে বোন যে তুই আর কোনোদিন। বেশ দাদা, আমি তোমাকে স্পর্শ করে কথা দিলাম, আত্মগ্লানিতে মরে গেলেও আমি আর কোনোদিন আত্মহত্যার কথা বলবো না। এই তো আমার লক্ষ্মী বোনের মতো কথা। তুই যে আমার অনেক শোকের সান্ত্বনা রে বোন, তুই যে আমার অনেক শোকের সান্ত্বনা। দাদা, পঙ্কজ, পঙ্কজ তুই পাপিয়াকে নিয়ে বাড়ি যা। তা না হয় যাচ্ছি, কিন্তু তুমি? একটা নতুন কাজের সন্ধান পেয়েছি, একবার সেখান থেকে ঘুরে আসি। তোমার আগের কারখানা কি তাহলে? সে এক প্রীতম সিংহের মুখে পাপিয়ার খবর শুনে উচ্ছেদ শ্রমিকরা আগুন লাগিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। কিন্তু কে কে ওই প্রীতম সিং? সেই ঈশ্বর পেত দূত দাদা, যে আমাকে ওই নরক থেকে উদ্ধার করে ওই নরকের কিমিকিটটাকে অজ্ঞান করে নিয়ে গেছে। দেখেছিস তো বোন, এই পাপের পঙ্কে লাভবর্তে ডুবে যা। এই পৃথিবী তো কেমন আজও আদর্শ মানুষ বিচরণ করছে। যা বোন তোরা। হ্যাঁ দাদা, আমরা যাচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। আয় পাপিয়া। শত দুঃখ কষ্টের মাঝে এই ছোট্ট দুটি ভাই বোনকে নিয়ে আমি কত সুখের স্বপ্ন দেখেছিলাম। সারা দেশ যখন বেকার সমস্যায় জর্জরিত, আকাশ সমাদ্রব্য মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের যখন না বিশ্বাস উঠছে, শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তিবিদ্যার মান যখন নিম্নমুখী, ঠিক তখনই এই দরিদ্রপীড়িত শ্রমিক নেতার চাকরি কেড়ে নিয়ে ওই নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা খরচ করে ভোট কিনায় ব্যস্ত। আর সেই সব কাল ডুবে শয়তানের চক্রান্তে আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। স্বপ্ন ভেঙে তোমার সে ভাঙা স্বপ্ন তুমি আবার ইচ্ছা করলে জোড়া লাগাতে পারো প্রভাত রায়। হ্যাঁ, তোমার মঙ্গলের জন্যই এসেছি। আমার মঙ্গলের জন্য যা করার তো আপনার ছেলেই করে দিয়েছে। দেখো প্রভাত, আমার ছেলে তোমার বোনকে নিয়ে পালিয়েই যাক, বা তোমার বোন আমার ছেলের সঙ্গে পালিয়েই যাক। রুদ্র প্রতাপ বাবু, মুখ সামলে কথা বলো। আহা, চড়ছো কেন? যা হবার তাই তো হয়ে গেছে। তাই আমি বলছিলাম কি, আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। চলে যান এখান থেকে। বেশ বেশ, আমি চলে যাচ্ছি। কিন্তু আমি চলে গেলে দেখেছেন আপনার ওই নোংরা এঁটো বোনটাকে নিয়ে কি করবেন? আর একবার কথা উচ্চারণ করলে আমি তোমার টেনে টেনে ছিঁড়ে ফেলবো শয়তান। তা তুমি পারো প্রভাত রায়, কিন্তু আমার জিভটা ছিঁড়ে ফেলে দিলেই তোমার বোনটা কি সতী হয়ে যাবে আর 5টা মেয়ের মতো? আর আমি শুনতে পাচ্ছি না, আপনি চুপ করুন। বেশ বেশ,
আমি চুপ করছি। যা বলছি মন দিয়ে ভালো করে কান খুলে শুনো। আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বোনের বিয়ে দিয়ে অসম্ভব। কুবের সূর্য পশ্চিমে উঠতে পারে, বাতাস তার গতি বন্ধ করে দিতে পারে, সূর্য অগ্নিবৃষ্টি করতে পারে, কিন্তু আমার বোনের বিয়ে আমার ছেলের সঙ্গে দেবে না। বেশ বেশ বেশ, তাহলে তোমার বোনকে অতি প্রয়োজন মনে করি তার গলা টিপে আমি হত্যা করব। তবু ওই জানোয়ারের সঙ্গে আত্মীয়তা করে মনুষ্যত্বের অবমাননা আমি করব না। সে তোমার বোন, তুমি যা খুশি করতেও পারো, কিন্তু প্রভাত রায় আমার প্রস্তাবটা একবার ভেবে দেখলেও দেখতে পারো। কারণ কলিকাল কালটা তো বেশ ভালো নয়। তাই 16 কলাই পূর্ণ অসতী মেয়ে ঘরে রাখা, তা মর্মে মর্মে বুঝবে প্রভাত রায় তার কি জ্বালা, তা মর্মে মর্মে তুমি বুঝবে। এরা মানুষ না বিপদধারী জানোয়ার? এরা বাঘের চেয়ে হিংস্র, সাপের চেয়েও ক্রূর। শুধু অর্থের বলে ওরা এমএলএ এমপি মন্ত্রীদের কিনে রেখেছে। তাই যে হাজারো অন্যায়ের বিরুদ্ধে কোনো আইন নেওয়ার ব্যবস্থা নেই। একবার বলে হয়, চিৎকার করে বলি, ওহে কবি ইকবাল, কেন কেন তুমি লিখেছিলে सारे जहां से अच्छा हिंदुस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा। हम बुलबुल है इसकी, हम बुलबुल है इसकी, ये गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा। हिंदुस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा।